অর্থাৎ 14 তারিখ সকাল পর্যন্ত দেখতে পাই ঢাকা থেকে প্রচুর পরিমাণে দূরপাল্লার বাস ছেড়ে যায় যাত্রী বোঝাই করে। যারা আসলে বাড়ি যাওয়ার মতো বা এলাকায় গ্রামে ফিরে যাওয়ার মতো অবস্থায় ছিল তারা ইতিমধ্যে ফিরে গিয়েছে, আর যারা কোনো না কোনোভাবে তার কর্মসূত্রে হোক, তার পারিবারিক সূত্রে হোক বা তার ব্যবসায়িক সূত্রে হোক বা অন্য কোনো প্রয়োজনে হোক রাজধানী ত্যাগ করতে পারেনি, তারা এখনো পর্যন্ত রাজধানীতে অবস্থান করছে। তো প্রথম দিন খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি দিন ছিল বাঙালি জাতীয় জীবনে, কারণ সর্বপ্রথম ছিল এটি মাহে রমজানের প্রথম দিন, প্রথম রোজা। দ্বিতীয়ত এটা বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠানের দিন ছিল। তৃতীয়ত এটি ব্যবসায়ীদের জন্য হালখাতা যে প্রচলন, এটাও বাঙালি সংস্কৃতির অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ। হালখাতা উদযাপন, সেটা এই তিনটা জিনিসই পারতপক্ষে মিস হয়েছে বলতে উদযাপন হয়নি। তার মধ্যে একটা জিনিস উদযাপন হয়েছে সঠিকভাবে, সেটা হচ্ছে মাহে রমজানের প্রথম দিন, প্রথম রোজা। তার অনেক যুক্তিসঙ্গত কারণ এবং সুবিধাজনক দিক রয়েছে, কিন্তু দুঃখের বিষয় প্রথম দিন থেকে আজকে তৃতীয় দিন পর্যন্ত লকডাউন, আসলে যে কারণে লকডাউন ঘোষণা করা হলো, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মানুষের জানমাল হেফাজতের কৌশলে মানুষকে করোনা থেকে রক্ষা করতে, সেটি আসলে কতটুকু কার্যকর করা হয়েছে বা সেই প্রক্রিয়াটি কি আসলে আক্ষরিক অর্থেই প্রকৃতভাবে পালন করা গেছে কিনা। আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি গত 3 দিনই রাজধানীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছি। আমি দেখেছি কোথায় মতিঝিল বাণিজ্যিক এলাকা, রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র, এখানে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের হেড অফিসগুলো অবস্থিত, তাই এখানে এটা বন্ধ থাকবে এবং এখানে কোনো মানুষজন থাকবে না, এটা ছিল স্বাভাবিক ব্যাপার। পাশাপাশি যতগুলো বড় বড় রোড রয়েছে রাজধানীতে, এয়ারপোর্ট রোড, বাড্ডা রোড, রামপুরা, মালিবাগ, গাবতলী, মিরপুর, ধানমন্ডি, শ্যামলী, আদাবর, পুরান ঢাকা, যাত্রাবাড়ি, প্রত্যেকটি রোডে আসলে প্রচুর পরিমাণে জ্যাম উপস্থিতি লক্ষ্য করা গেছে। আর এই জ্যামগুলোতে যে যানবাহনের চিত্র দেখা গেছে তা হচ্ছে
ব্যক্তিগত বাহন, ব্যক্তিগত বাহনের সংখ্যাই সবচেয়ে বেশি, সাথে অ্যাম্বুলেন্স, সাথে জরুরি কাজে ব্যবহৃত পিক আপ ভ্যান বা মাইক্রোবাস বা প্রাইভেট কার স্টিকারযুক্ত, সেগুলি প্রচুর চলাচল। রিক্সাও প্রচুর পরিমাণে চলাচল করেছে। আসলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা, হসপিটাল, তারপরে অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকার কারণে প্রচুর মানুষকে এসব প্রতিষ্ঠানের সাথে কাজে ইনভলভ থাকতে হচ্ছে। তো রাজধানীতে যখন গণপরিবহন বন্ধ, তখন আসলে মানুষ কিভাবে যাতায়াত করবে? এর একটা বড় অংশ ছিল পাঠাও সার্ভিস, সাথে উবার। এই অ্যাপস ভিত্তিক এই সার্ভিসগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন, সামনেও মৃত্যু, পিছেও মৃত্যু। মাঝখানে যে মানুষগুলো অথই জলে ভাসছে, তাদেরকে আসলে আমরা বলে থাকি মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত। কারণ উচ্চবিত্ত লোকের অভাব, এটা আমরা দেখিও নি, এটা আমরা মানতেও চাই না। কারণ উচ্চবিত্ত লোকের হাতে অঢেল অর্থের যোগান থাকে, তাদের জীবনধারাতে এর প্রভাব আসলে কতটুকু পড়ে, হয়তো ব্যবসায়িকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তাদের জীবনমান খুব একটা ক্ষতিগ্রস্ত হয় বলে আমার মনে হয় না। তো সার্বিক রাষ্ট্রের এই দুর্যোগপূর্ণ সময়ে ঘোষণা করা সার্বিক নিয়মকানুন আসলে ৯৫% সাধারণ মানুষকেই আসলে পালন করতে বাধ্য করা হচ্ছে বা বাধ্য হচ্ছেন, কারণ তাদের আর কোনো উপায় নেই। রমজান মাস সামনে, পবিত্র ঈদুল ফিতর, হয়তো মানুষ রোজাগুলোও ঠিক মতো রাখতে পারবেন কিনা সন্দেহ আছে। তার উপরে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব মিলিয়ে একটা আমি বলবো সুশৃঙ্খল পরিস্থিতিতে নেই। তবে গত বছর লকডাউনে অন্ততপক্ষে মানুষের মধ্যে যে সচেতনতা বোধটা তৈরি করা গিয়েছিল, আর তাদেরকে যেভাবে এই সমস্ত নিয়মকানুন মানতে বাধ্য করা গিয়েছিল, তাতে অনেকটাই সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল সরকার। এটা ছিল সরকারের অভাবনীয় একটা সাফল্য। তখন আসলে মনে করা হয়েছিল শীত মৌসুমের কারণে করোনার সংক্রমণটা বাড়তি, হয়তো এই করোনা ভাইরাসটা গরম সহ্য করতে পারে না, বা গ্রীষ্মকালীন সময়ে করোনার সংক্রমণটা একেবারে থাকবে না, এই আশাটাই আমরা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা দেখলাম কি, ইতিমধ্যে আমরা লাখ লাখ ডোজ ভ্যাকসিন আমরা জনগণকে পৌঁছে দিতে সক্ষম হয়েছি, এবং সেটা প্রথম দফা শেষে এখন দ্বিতীয় দফা চলছে। এর মধ্যেই সংক্রমণের মাত্রা ঊর্ধ্বগতি। তবে এখন বিশেষজ্ঞরা বলছেন
যে করোনা সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণ অথবা মৃত্যু ঝুঁকি কমানোর বা আক্রান্ত না হবার কোনো আহ, কোনো সম্ভাবনার গ্যারান্টি ওয়ারেন্টি কোনোটাই ভ্যাকসিন আসলে দিতে পারে না। তো যেহেতু কোনো ঔষধপত্র ভ্যাকসিন বা কোনো কিছুই আহ, করোনা সংক্রমণে নিয়ন্ত্রণে কাজ করছে না, সেহেতু আহ, খুব সাধারণ তিনটি বিষয় আসলে মানুষকে মেনে চলার জন্যে উদ্বুদ্ধ করা হচ্ছে। সেটি হচ্ছে আহ, সার্বক্ষণিক মাস্ক ইউজ করা আহ, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আহ, জন আহ, জনসম্মুখ অথবা ভিড় এড়িয়ে চলা। তৃতীয়ত সামাজিক দূরত্ব বজায় রাখা। এতে হয়তো অনেকটাই সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলে বিশেষজ্ঞরা বলছেন। সাধারণ মানুষের মতো আমি একজন সংবাদকর্মী, আমিও সেটাই পালন করছি, কিন্তু তবুও আমাকে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হচ্ছে। কারণ আমরা এমন একটা পেশায় কাজ করি, দেশের মানুষ যখন আনন্দে থাকে তখন আমাদের দায়িত্ব বেড়ে যায়। দেশের মানুষ যখন কষ্টে থাকে বা দুর্যোগপূর্ণ সময় পাড়ি দেয় তখন আমাদের দায়িত্ব তারও কয়েক গুণ বেড়ে যায়। সো যে কোনো পরিস্থিতিতেই আসলে আমাকে কাজ করতে হয়। যদি আমি পেশাদার সাংবাদিকতা করে থাকি এবং আমি প্রথম শ্রেণীর কোনো সংবাদপত্র বা গণমাধ্যমের সাথে জড়িত থাকি, সো আমাকে এটা করতে হচ্ছে। রাস্তায় দেখলাম গত 3 দিনে বিভিন্ন রকমের যানবাহন চলাচল করছে, সেগুলো চলছে অবাধে। ঢাকার থেকে মানুষ বাইরে যাচ্ছে, বাইরের মানুষ ঢাকায় আসছে, পুলিশ চেক করছে। কি চেক করছে, কতটা চেক করছে এবং তাদের কাছে থেকে কি তথ্যর ভিত্তিতে আসলে তাদেরকে আবার প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে, ত্যাগ করতে দেওয়া হচ্ছে। কিন্তু একটা বিষয় আসলে খুব আহ, কষ্ট পাই, খুব দুঃখ লাগে মনে। রাস্তার কিছু দূর যেতে যেতে, মোটরসাইকেল যখন ড্রাইভ করি, কিছু দূর যেতে যেতে মোড়ে মোড়েই দেখি বিভিন্ন ধরনের রিক্সা চিৎ করে এগুলা রাস্তার উপরে শুইয়ে রাখা হয়েছে। আর প্রতিটি রিক্সার পাশে একজন চালক অবলা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। কারণ হিসেবে তার রিক্সাটি চলাচল বৈধ নয়। আর নিয়মকানুনের, এই করোনা বিধির, রাস্তায় চলাচলের যে আহ, আহ, যে আহ, যে রুলস, সেটা সম্ভবত এই নিম্ন শ্রেণীর খেটে খাওয়া দরিদ্র মানুষগুলোর উপরে বেশি অ্যাপ্লাই করা হচ্ছে। কারণ ওই ব্যক্তি এতটাই অসহায় পর্যায়ে আছে যে রিক্সাটি নিয়ে সে বেরিয়েছে, সে যে কটি টাকাই ইনকাম করবে সারাদিনে, তারপর সেটি নিয়ে গিয়ে সে নিজে খাবে, রিক্সার মালিককে ভাড়াটা দিবে, পাশাপাশি উদ্বৃত্ত টাকা থেকে তার পরিবারের জন্যে সে পাঠাবে, কারণ তার পরিবারও তার দিকে তাকিয়ে আছে, তারা গ্রামে থাকে। তো বড় লোক বা মধ্যবিত্ত লোক, তাদের তো কিছু না কিছু আছে, কিন্তু এই যে যে দিনমজুর, দৈনিক খেটে খাওয়া লোক,
যারা মাথার ঘাম পায়ে ফেলে, যারা প্রতিদিন যে কোটি টাকা রোজগার করেন তা দিয়ে তাদের দিন যাপন করেন, শুধু তিনি একা নন, তার পরিবার সহ, তাদের উপরে এই নিয়ম কানুনের খড়গটা এভাবে চাপিয়ে না দিলে কি হতো না? বলা হয়ে থাকতে পারে পুলিশের তরফ থেকে, অথবা সিটি কর্পোরেশনের তরফ থেকে বলা হয়ে থাকতে পারে এই রিক্সাগুলো অবৈধ, ব্যাটারি চালিত, অথবা সিটি কর্পোরেশনের নিবন্ধন নেই, অথবা আহ, বিভিন্ন রাস্তায় রিক্সা প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু যারা এই সচল রাজধানীতে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা কর্মচারী বা আহ, কর্মীরা কাজে যাবেন, তারা আসলে কিসে কিসে করে যাবেন? তারা কি পায়ে হেঁটে যাবেন, নাকি তারা রিক্সায় করে যাবেন? কারণ তাদের জন্য তো অন্য কোনো ব্যবস্থা তো রাখা হয়নি। এটা একটা ভুল। তো সর্বোপরি ঢাকায় মানুষ কমেছে, বেশ কিছু অংশ মানুষ কমেছে। আশা করি আহ, সামনে চলমান লকডাউনে আরও বেশ কিছু মানুষ কমে যাবে। তবে আমার ধারণা, যারা ব্যক্তিগত বাহন ব্যবহার করছেন এই মুহূর্তে তারা সবচেয়ে এনজয়েবল মোমেন্ট তারা উপভোগ করছেন। কারণ তিনি তার ব্যক্তিগত বাহনটি নিয়ে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছেন, যখন খুশি তখন যেতে পারছেন, এবং তাকে কোনো বাধার সম্মুখীন ওভাবে হতে হচ্ছে না। আহ, এটাও ঠিক, রাজধানীর হসপিটালগুলোতে যে পরিমাণ রোগী ভর্তি আছে, সেই পরিমাণ রোগীর যে আহ, আহ, শুভাকাঙ্ক্ষীরা বা স্বজনরা হসপিটালগুলোতে যাতায়াত করেন, তারা আসলে অ্যাম্বুলেন্স এবং ব্যক্তিগত বাহন ছাড়া তারা যাতায়াত করতে পারেন না। তাদের অনেক কিছুর প্রয়োজন রয়েছে, এই প্রয়োজনগুলো তাদেরকে মেটানোর জন্যে তাদেরকে এইগুলো ব্যবহার করতে হয়। তো আমার কথা হচ্ছে, সার্বিকভাবে সব কিছু বিবেচনা করে টোটাল লকডাউন প্রসেসটাকে একটি কার্যকর পদ্ধতিতে আহ, পরিচালনা করতে আসলে কি ধরনের আহ, কি ধরনের মেধা বা জ্ঞান অথবা পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন, যাতে গরিব মানুষগুলো বেঁচে থাকতে পারে, এই লকডাউন চলা অবস্থায় আহ, তারা দুটি পয়সা উপার্জন করে তাদের সংসারকে চালাতে পারে, আর মানুষের সেবায় তারা আসতে পারে। পাশাপাশি যেহেতু রাজধানীর অনেক শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অফিস, আদালত, ব্যাংক নির্দিষ্ট নিয়ম অনুযায়ী খোলা রয়েছে, কাঁচা বাজার, মার্কেট প্লেস, এইসবের সব কথা বিবেচনা করে মানুষকে একটি ফ্লেক্সিবল ভাবে চলাফেরা করার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে যে যে কয় প্রশাসনের যে কয়টি ডিপার্টমেন্ট এই সমস্ত নিয়মকানুন তদারকিতে এবং প্রণয়ন বাস্তবায়নে জড়িত আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন বিষয়টি আরও সহজ করে নিয়ে আসেন। আমি যেমন আমার জীবনে মায়া করি, ঠিক যে ব্যক্তি এই রোগ কঠোর রোদের মধ্যে রিক্সা চালিয়ে দুটি পয়সা উপার্জন করেন, তিনিও তার জীবনে মায়া করেন। পাশাপাশি যে ব্যক্তি বিলাসবহুল প্রাইভেট কার নিয়ে শহরে প্রবেশ করছেন
এবং তার কাজকর্মগুলো সারছেন, তিনিও তার জীবনে মায়া করেন। আসলে সর্বোপরি সবাই বেঁচে থাকতে চায়, তার জীবনটাকে সুরক্ষা এবং নিরাপদে রাখতে চায়। এই নিরাপদে রাখার বিষয়টি আমরা চাইলে আমরা হয়তো সচেতন থাকতে পারি, কিন্তু আমাদের প্রয়োজনীয়তাগুলো মেটানোর দায়িত্ব কিন্তু ও, আহ, সরকারি প্রশাসন বা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সংস্থার উপরে নির্ভর করে। তো আসুন বন্ধুরা, অভিযোগ করলে অভিযোগের শেষ নাই। আমরা অভিযোগ করতে চাই না, আমরা সব কিছু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে চাই। আমার সোনার বাংলাদেশকে, আমার সোনার বাংলাদেশের মানুষকে যেন এই দুর্যোগ, এই মহামারীর হাত থেকে রক্ষা করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সহায় হন, আমরা তার কাছে প্রার্থনা করি। আমরা সবাই সবার জন্য দোয়া করি। সবাই সবাইকে পরামর্শ দিই কিভাবে নিজেকে সতর্ক রেখে চলতে হয়। এবং আমার মনে হয় আমরা আমাদের জায়গা থেকে যদি সতর্ক হতে পারি, তাহলে সেটা হবে সবচেয়ে বড় একটা কাজ। কারণ এখন সরকারের আসলে খুব বেশি কিছু করারও নেই। কারণ ঢাকায় যতগুলি নামি দামি সরকারি বেসরকারি হসপিটাল রয়েছে, আহ, আহ, সেই সমস্ত হসপিটালগুলো করোনা ইউনিট কানায় কানায় পরিপূর্ণ। এর কারণে যারা সাধারণ রোগী, সাধারণ রোগে যারা ভুগছেন, যাদের সাধারণ ট্রিটমেন্ট প্রয়োজন, তারাও প্রচণ্ড রকমের ভোগান্তির মধ্যে রয়েছেন। সমস্ত বিষয়াদি বিবেচনা করে লকডাউন যদি দীর্ঘমেয়াদী হয়, 7 দিন শেষে গিয়ে যদি আরও 7 দিন এক্সটেন্ড করতে হয়, তারপরে গিয়ে যদি আরও 7 দিন এক্সটেন্ড করতে হয়, তখন ঈদ চলে আসবে। তখন হয়তো যদি সরকার প্রয়োজনে ওই 7 দিন জনগণের জন্য খুলে দেয়, তখন আবার সেই পূর্বের চিত্রটাই ফেরত আসবে। অতএব মানুষকে কিভাবে সত্যিকার অর্থে সুরক্ষিত রাখা যাবে, তার জন্যে সঠিক বুদ্ধিদীপ্ত পরিকল্পনা প্রণয়ন করা জরুরি। আমি আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন আহ, এবং আর্জি রাখতে চাই, আপনারা যে যার জায়গা থেকে একজন অভিভাবক হিসেবে আপনি আপনার স্ত্রী, সন্তান, পরিবারের সদস্য, মা বাবা, প্রতিবেশী, বন্ধুবান্ধব বা আপনার সহকর্মীদেরকে উৎসাহিত করুন এই বিধিগুলো মেনে চলার। তাতে হয়তোবা